লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম থাউজেন্ড ফেসের বাবা শাইয়ানকে নিয়ে জিনমু সেক্টে চলে এসেছে, আর সেইখানের ডিসেবলরা থাউজেন্ড ফেসের বাবাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর ওনার সাথেই থাউজেন্ড ফেসকে দেখে অনেকটা রেগে যায়। তখনই সেখানে জমিন নামের এক পার্সন চলে আসে। তখন তারা একসঙ্গে সেক্ট লিডারের সাথে দেখা করতে যায়, আর সেখানে যাওয়ার পর যখনই সেক্ট লিডারের নজর শাইয়ানের উপর পড়ে, তখন তিনি এই জিনিসটা জানতে পেরে যায় যে তার ভেতর এই সেক্টরের সেই মার্ক নেই, যেই মার্ক সকল জিনমু সেক্টরের মেম্বারদের মধ্যে আছে। আর এটা দেখে শাইয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই থাউজেন্ড ফেসের বাবা তার ছেলের সাথে এরকম কিছু হতে দেখে দ্রুত তার সামনে চলে আসে, আর এরই সাথে সেক্ট লিডারকে অনুরোধ করে বলে যে প্লিজ আপনি আমার কথা শুনুন। সে তার সেই মার্ক তার লেভেল আপের জন্য হারিয়েছে, আর এটা কিভাবে হয়েছে সেটা অনেক লম্বা এক ঘটনা। তাই প্লিজ আমাকে একটা সুযোগ দিন, যাতে করে আমি একান্তে এই সম্পর্কে সবকিছুই আপনাকে বলে বোঝাতে পারি। এইসব শুনে জুমিং বলে, মিস্টার জি, আপনার কি মনে হয় না আপনি এখানে একটু বেশি বলে ফেলছেন? আর এই সব কিছুর মাধ্যমে আপনি এখানে কি বোঝাতে চাচ্ছেন? যে এখানে সে এমন এক ট্রিক্সের সাহায্যে নিজের লেভেল আপ করেছে যেই সম্পর্কে আপনি আমাদের সামনে সেক্ট লিডারকে বলতে পারবেন না। এর জন্য আপনাকে লিডারের সাথে এক আন্থে যেতে হবে। আপনার কি মনে হয় না এই সব কিছুর মাধ্যমে আপনি এখানে আপনার ছেলের ওপর সন্দেহ নিয়ে আসছেন? কারণ এর জন্য তো ফিউচারে সবাই তাকে সন্দেহের নজরেই দেখবে। এইসব শুনে মিস্টার জি সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে জুমিং এর উপর চিল্লাতে চিল্লাতে বলে, হেই তুই এখানেই চুপ কর, কারণ আমার মনে হচ্ছে যে তুই এখানে এখন একটু বেশি বলে ফেলছিস। এইসব শুনে সেক্ট লিডার থাউজেন্ড ফেসের বাবাকে বলে, হেই এখানে মিস্টার জুমিং যেই কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে যুক্তি আছে, তাই তোমার কি মনে হয় না সেই সব কিছুই এখন এখানে তোমার আমাদের সামনেই বলা দরকার? কারণ এই সময় এই হলের মধ্যে আমাদের সেক্টের সব থেকে বিশ্বস্ত মেম্বাররাই আছে। এইসব শুনে তিনিও সেখানে একটু থক্কাতে শুরু করে আর বলে, কিন্তু ওনার এতটুকু বলতেই পেছন থেকে শাইয়ান ওনার কাঁধে হাত রেখে বলে, বাবা প্লিজ আপনি এখন এইখানেই থামুন, আর এইখানের যত কনফিউশন আছে সেই সব কনফিউশন আমাকেই দূর করতে দিন, কারণ এক না একদিন তো তারা এই সম্পর্কে সবকিছুই জেনে যাবে। তাই সেই দিনের অপেক্ষা না করে আজই এখানের যত প্রবলেম আছে সেই সব প্রবলেম আমি সলভ করে দেই। এইসব শুনে তিনিও সেখানে একটু চিন্তিত হয়ে বলে, জি হুয়ায়ু, সত্যি কি তুমি এরকমটা করতে চাও? ঠিক আছে, যদি তুমি এরকমটা করতে চাও তাহলে আমি তোমাকে বাধা দেব না। এটা শুনে শাইয়ানোর সামনে এসে সেক্ট লিডারকে গ্রিট করে বলে, সত্য বলতে কি আমার সাথে এরকমটা এই জন্য হয়েছে কারণ আমি কোনো সাধারণভাবে নিজের লেভেল আপ করিনি। কারণ লাস্ট টাইম বাবাকে কথা দেওয়ার পর যখন আমি আমার লেভেল আপের উদ্দেশ্যে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছিলাম, তখনই আমি এরকম এক বডি টেম্পারিং স্কিল খুঁজে পেয়েছি যেটা সত্যি অনেক বেশি স্ট্রং ছিল, যার নাম ইমমর্টাল ফিস্ট। আর সেই স্কিলের ওপর মাস্টারি হাসিল করার চক্করেই আমার সাথে এরকমটা হয়েছে। এরই জন্য এই সময় আমার ভেতর কোনো ধরনেরই কোনো ইন্টারনাল এনার্জি ফ্লো হচ্ছে না। এইসব বলে সে এখানে ভাবছিল এখন এখানে আমাকে যতটা সম্ভব শান্ত থাকতে হবে, কারণ তারা এখানে আমার উপর সন্দেহ করছে না, তারা এখানে সন্দেহ করছে থাউজেন্ড ফেসের বডিতে যেই মার্ক ছিল সেই মার্ক নেই বলে। তাই আমাকে যতটা সম্ভব এখানে নিজেকে শান্ত রাখতে হবে, যাতে করে তারা সেই মার্ক ছাড়া অন্য কিছুর উপর ফোকাস না করে। এইসব ভেবেই সে এখানে তার ফোরাম দেখিয়ে বলে যে এই টেকনিকটা এতটাই ডমিনেটিং যে এটা শুধু নিজেকে বিল্ড আপ করার জন্যই আমার শেখা আগের যতগুলো মার্শাল আর্ট টেকনিক ছিল সেই সবগুলো টেকনিককেই অ্যাবজর্ব করে ফেলেছে, আর এরই সাথে আমার বডিকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলেছে। আর এই সব কিছুর চক্করে আমার ডেন্টিয়ানো ভেঙে গেছে। হয়তো এটাই সেই কারণ যার জন্য এই সময় আমার উপর থেকে জিনমু সেক্টরের সেই মার্কও রিমুভ হয়ে গেছে। এইসব শুনে জুমিং বলে, কি এর মানে এই সময় তোমার কাছে এই স্কিল ছাড়া আর কোনো স্কিল নেই? যদি এরকমটাই হয় তাহলে তো নিশ্চয়ই এই সময় তোমার কাছে আমাদের সেক্টরের সেই মেইন টেকনিক মাদার অফ সিক্স সেন্সেস সেটাও নেই, তাই না?
কিন্তু এটা কি করে হতে পারে? যদি এরকমই কিছু হয় তাহলে তো এটা আমাদের সেক্টের জন্য অনেক বড় এক অপমানজনক হয়ে দাঁড়াবে। কারণ এই কথাটাই যদি আমাদের সেক্টের বাকি মেম্বাররা জানতে পারে তাহলে তারা কি ভাববে যে আমাদের সেক্টের এত ইম্পর্টেন্ট এক পার্সনের ছেলের কাছেই আমাদের সেক্টের কোনো স্কিলই নেই, সে এক বহিরাগত স্কিলকেই নিজের ভিত্তি হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাই সেক্ট লিডার, এই বিষয়ে আপনার কি মনে হয়? এখন আমাদের তার সাথে এর জন্য কি করা দরকার? এইসব শুনে সেক্ট লিডার সাইয়ানকে জিজ্ঞেস করে, এর মানে কি আপনি আমাদের সেক্টের সেই স্কিল মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস সেই স্কিলটাকে ত্যাগ করে দিয়েছেন আর বহিরাগত এক স্কিলকে নিজের ভিত্তি হিসেবে গ্রহণ করে নিয়েছেন? আর এইসব শুনে সাইয়ান সে এখানে অনেকটা ভয় পেয়ে যায় আর তার রিয়েকশন দেখে লিডার বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে এখন আমি এটা দেখতে চাই যে সেই স্কিলের জন্য একজন পার্সনের বডি কতটা স্ট্রং হতে পারে যার জন্য সে আমাদের সেক্টের মেইন স্কিলও ত্যাগ করার জন্য তৈরি হয়ে গেছে। এইসব বলতে বলতেই তিনি সাইয়ানের উপর প্রেসার ক্রিয়েট করতে শুরু করে। আর এরকম কিছু দেখে সাইয়ান তো সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে সেখানে যখনই সেই প্রেসার রেজিস্ট করার চেষ্টা করবে তখনই তার বাবা বলে, হুয়ায়ু, এই প্রেসার রেজিস্ট করার চেষ্টা করো না, নিজের ভেতর এটা ফ্লো হতে দাও। কারণ সেক্ট লিডার এখানে তোমার কোনো ক্ষতি করতে চাচ্ছে না, তিনি শুধু এই জিনিসটা দেখতে চাচ্ছে যে এই সময় তোমার বডি কতটা স্ট্রং। এইসব শুনে সাইয়ানো সেখানে নিজের বডি পুরোপুরি ফ্রি করে দিয়ে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, ধ্যাত্তারি, হঠাৎ এখানে এসব কি হচ্ছে? মনে হচ্ছে এই সময় আমার পুরো বডির মধ্যেই বহিরাগত কিছু তো একটা ফ্লো হচ্ছে যার সোর্স পুরোপুরি আননোন। আর এরই সাথে মনে হচ্ছে যে এই সময় আমার পুরো বডির ভেতরই অনেক ঠান্ডা এক বাতাস বয়ে যাচ্ছে, যার জন্য এখন আর আমি আমার বডিও ঠিক করে মুভ করাতে পারছি না, মনে হচ্ছে এটা পুরোপুরি জমে গেছে। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে একটু রিলিফ ফিল করে, কারণ সে তার মেরিডিয়ান আগেই ডিস্ট্রয় করে ফেলেছে। আর সেক্টে ফেরার পথে সে আর নিজেকে হিল করেনি, যার জন্য এখনো তার বডিতে কোনো ধরনের কোনো ইন্টারনাল এনার্জি ফ্লো হচ্ছে না। এর জন্য সে নিজেকেই ধন্যবাদ জানিয়ে বলে যে সত্যি সেই সময় যদি আমি নিজেকে হিল করে ফেলতাম তাহলে তিনি এতক্ষণের সব কিছুই বুঝে যেত যে আমার ভেতর কোনো ধরনেরই কোনো প্রবলেম নেই, সব কিছুই ঠিক আছে। আর এরকমটা যখনই হতো তখনই এক হয়তো তিনি আমাকে এখানেই মেরে ফেলতেন, অথবা আমার ভেতর থেকে সকল ইনফরমেশন বের করার জন্য আমাকে ক্যাপচার করে ফেলতেন। আর এইসব চেক করতে করতেই সেক্ট লিডার বলে, সত্যি এটা তো অসাধারণ, কারণ আমি আজ পর্যন্ত ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারের পার্সনদের বডি এত বেশি স্ট্রং দেখিনি। দেখে তো মনে হচ্ছে যে আপনার বডি ইনার ট্রায়ালামের সেকেন্ড লেয়ারের ম্যাক্স লেভেলের কাল্টিভেটরদের থেকেও বেশি স্ট্রং। আর এত অ্যামেজিং এক বডি থাকা সত্ত্বেও আপনার বডির ভেতর কোনো ধরনেরই কোনো ইন্টারনাল এনার্জি ফ্লো হচ্ছে না, এর কারণ আপনার মেরিডিয়ান প্রায় ডিস্ট্রয় হয়ে গেছে। সত্যি আমি তো এই জিনিসটা ধরতেই পারতাম না যদি আপনার বডিতে এখনো সেই অবশিষ্ট ইন্টারনাল এনার্জি না থাকতো, যেই ইন্টারনাল এনার্জি একজন ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারের পার্সনের ভেতর থাকে। আর সেই এনার্জি না থাকলে নিশ্চয়ই আমি বুঝতেই পারতাম না যে আপনি এই সময় ইনার ট্রায়ালামের কোন লেয়ারে আছেন। এইসব বলতে বলতেই তিনি সেখানে অনেক বেশি খুশি হয়ে যান আর এরই সাথে এক বড় স্মাইলের সাথে বলেন যে আমি আজ পর্যন্ত এমন কোনো টেকনিক দেখিনি যে এতটা এগ্রেসিভ। কারণ সেই স্কিলটা শুধু আপনার অন্যান্য স্কিলকেই গ্রাস করেনি, আমাদের সেক্টর সেই মেইন টেকনিক হেক্সাডিক সেন্সেসের সাথে আপনার পুরো মেরিডিয়ানকেও গ্রাস করে ফেলেছে। কিন্তু এখনো আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে কি করে এক আননোন স্কিল এত পাওয়ারফুল হতে পারে, যার জন্য সে আমাদের সেক্টর সেই প্রোটেক্টিভ মার্কের সাথেই আপনার পুরো মেরিডিয়ানকে ডিস্ট্রয় করে ফেলতে পারে। মিস্টার হুয়ায়ু, আমি চাই আপনি এই স্কিলের প্র্যাকটিস চালিয়ে যান, আর এর জন্য আমি আপনাকে যথেষ্ট সাপোর্ট করব। আর আপনার বডির সেই সেক্ট মার্ক সম্পর্কে আমি আপনার বাবার সাথে কথা বলে নেব, ঠিক আছে? এইসব শুনে সাইয়ান সে এখানে ওনার সামনে গ্রিট করে আর ওনাকে এই সব কিছুর জন্যই ধন্যবাদ জানায়।
তখনই তিনি কুইশেং নামক সেই পার্সনকে বলে যে আমি আপনারও শিক্ষা দীক্ষার সাথে আপনার যত ডিটেলস আছে সেই সব কিছুই ভালো করে চেক করে নিয়েছি, আর এরই সাথে আপনার বডিতে এই সেক্টের মার্কও ছেড়ে দিয়েছি। এর মানে আজ আর এখন থেকেই আপনি জিন্নু সেক্টরের একজন মেম্বার। এইসব শুনে কুইজিংও সেখানে ওনাকে এইসব কিছুর জন্য ধন্যবাদ জানায়। তখনই সেখানে জুমিং এক স্মাইলের সাথে বলে, সেক্ট লিডার, এখনো আমার কাছে বলার মতো একটা কথা আছে। তখনই সে সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে যে লাস্ট টাইম যখন জি হুয়াইউ একটা সিক্রেট টেকনিকের উপর মাস্টারি হাসিল করেছিল যার নাম ফেসলেস মন্ত্রা, তখন সে সেই স্কিলটাকে সিক্রেট রেখেছিল। আর এর জন্য যখন আমরা প্রতিবাদ করেছিলাম তখন আপনি তাকে একটা স্কিল সিক্রেট রাখার পারমিশন দিয়েছিলেন। কিন্তু সে এখন যখন আরো এক সিক্রেট টেকনিকের উপর মাস্টারি হাসিল করেছে যার নাম ইমমর্টাল ফিস্ট, তাই আপনার কি মনে হয় না যে এখন তার সেই আগের স্কিলটা আমাদের হাতে তুলে দেওয়া দরকার? এইসব শুনে থাউজেন্ড ফেসের বাবা অনেক বেশি রেগে যায়, আর সেখানে সাইয়ান অনেকটা ঘাবড়ে ভাবতে শুরু করে, কি সেই বাস্টার্ড এইসব কি বলছে? কারণ আমি তো সেই স্কিল সম্পর্কে কিছুই জানি না, আর এটাও জানি না যে এই সময় সেই স্কিলের বই কোথায় আছে। তাহলে আমি তাদেরকে সেই স্কিলের বইটা কোথা থেকে আর কি করে সঁপে দেব? তখনই সামনে থেকে সেক্ট লিডার বলে, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ। তাই জুমিং, যেহেতু এই সময় তুমি আমাদের সেক্টের সকল গ্রন্থাগারের দায়িত্বে আছো, সেহেতু তুমি এই মিটিং শেষে জি হুয়াইউকে লাইব্রেরিতে নিয়ে যেও আর তার কাছ থেকে সেই ফেসলেস মন্ত্রার অনুলিপি কালেক্ট করে নিও। এইসব শুনে জুমিংও এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে, ধন্যবাদ সেক্ট লিডার, হ্যাঁ আমি এরকমটাই করব। তখনই সে এখানে জি হুয়াইউর বাবা বলে, এখনো আমার সেক্ট লিডারের সাথে কিছু কথা আছে, তাই এখন আমি তোমার সাথে যেতে পারবো না, তাই তুমি একাই ফিরে যাও। কিছুক্ষণের মধ্যেই আমি এখানের মিটিং শেষ করে তোমার কাছে চলে আসব। এইসব শুনে সাইয়ানো সেখানে এর জন্য এগ্রি হয়ে যায় আর সেক্ট লিডারের কাছ থেকেও এখান থেকে যাওয়ার পারমিশন নিয়ে নেয়। আর সেখানে জুমিংও সেখান থেকে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর বলে, কুইজিং এখানে থেকেই সেক্ট লিডারের সাথে কিছুক্ষণ কথা বলো, আর এটা মেক শিওর করো যে এখন থেকে এখানে তোমার কাজ কি হবে। আর মিটিং শেষে সরাসরি আমার কাছে চলে এসো, ঠিক আছে? এইসব শুনে কুইজিংও সেখানে এর জন্য এগ্রি হয়ে যায় আর এরই সাথে ওনাকে গ্রিট করে বলে, হ্যাঁ বাবা আপনি যেমনটা বলেন। তখনই জুমিং পেছনে ঘুরে এক ক্রিপি লুকের সাথে বলে, তাহলে চলুন মিস্টার হুয়াইউ। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তারা মেইন হল থেকে বের হয়ে কোনো এক ডাইরেকশনে হেঁটে যাচ্ছে, আর যেতে যেতেই সেখানে জুমিং বলে, মিস্টার হুয়াইউ সত্য বলতে কি অনেক সময় ধরেই আমার আর আপনার বাবার মধ্যে কিছু দ্বন্দ্ব চলছে, যার জন্য আমাদের সম্পর্কটা একই সেক্টে থাকা সত্ত্বেও অতটা ভালো না। কিন্তু এরপরও আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি, কারণ তুমি আমাদের এই সম্প্রদায়ের ফিউচারের সব থেকে মোক্ষম ক্যান্ডিডেট। তাই আশা করি ফিউচারে তুমি আমাদের সেক্টরের জন্য অনেক বড় কিছু করবে। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আমি জানি যে আপনার আর আমার বাবার মধ্যে সম্পর্ক ততটাও ভালো না, কিন্তু এর জন্য তো আমরা এটা ইগনোর করতে পারবো না যে এই সেক্টরের মধ্যে আপনি আমার বাবা সহ আর যতগুলো হাই লেভেলের এল্ডার আছে তারা সবাই এই সেক্টের উন্নয়নের জন্যই কাজ করে যাচ্ছে, যদিও তাদের মধ্যে সম্পর্ক ততটা ভালো না। এরপরও এইসব শুনে জুমিং সেখানে এক স্মাইলের সাথে বলে, হে খোকা, আমি বুঝতে পারছি না যে তুমি এই সময় আমার সাথে এভাবে কথা বলছো কেন, আর এমন কেন প্রিটেন্ড করছো যে আমরা একেবারে অচেনা দুজন পারসন। কারণ লাস্ট টাইম যখন আমি তোমার ইনজুরি হিল করছিলাম তখন তো তুমি আমার নাম ধরেই ডাকছিলে, কিন্তু এখন তো তুমি আমাকে তোমার বাবার মতোই মিস্টার জুমিং বলেই ডাকছো। আমি বুঝতে পারছি না তোমার এই পরিবর্তনের আসল কারণটা কি। এইসব শুনে সাইয়ানো সেখানে এক অকওয়ার্ড হাসির সাথে বলে, সত্য বলতে কি মিস্টার জুমিং, সেই সময় আমি অনেকটা অভদ্র ছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি বদলে গেছি।
তাই আপনি এখন হাজার মেলালেও আমার আগের বিহেভিয়ারের সাথে এখনের কোনো মিল খুঁজে পাবেন না। এইসব বলে সে এখানে ভাবছিল, সত্যি আমি তো এই সম্পর্কে কিছুই জানি না যে এই মোটা বুড়োটা কখন আবার জি হুয়াইয়ের ইনজুরি হিল করেছিল। এই সম্পর্কে তো সে সেই বইয়ের মধ্যে কিছুই লেখেনি। তাই আমার মনে হয় যদি এখানে এভাবেই আমি নিজের পরিবর্তন সম্পর্কে বলি, তাহলে এতে সে আমার উপর কোনো ধরনের সন্দেহ করতে পারবে না। তার এই অ্যান্সার শুনে জুমিং সেখানেই থেমে যায়, আর তাকে এভাবে থামতে দেখে সাইয়ানো সেখানে অনেকটা শক হয়ে জিজ্ঞেস করে, কি হলো মিস্টার জুমিং? তখনই জুমিং সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে, এর মানে কি আপনি এটাই মনে করেন? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে যে হ্যাঁ, আমি যেমনটা ভেবেছিলাম। সে আমার উত্তরের সরাসরি অ্যান্সার দেয়নি। সে কথা ঘুরিয়ে পেঁচিয়ে এমন ভাবে তুলে ধরেছে যে যেন আমি এই জিনিসটা বুঝতেই না পারি যে সে কি এখানে হ্যাঁ বলেছে নাকি না বলেছে। আর তার এরকম এক্সপ্রেশন দেখে সাইয়ানো সেখানে অনেকটা গম্ভীর হয়ে ভাবতে শুরু করে, কি হলো, সে আবার এখানে এভাবে দাঁড়িয়ে গেছে কেন? এর মানে কি আমি এখানে কিছু ভুল বলে ফেলেছি? তখনই জুমিং সেখানে নর্মাল হয়ে বলে, কি হলো হুয়াইয়ু, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? এগিয়ে যাও। এটা শুনে সাইয়ান একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, কারণ সে তো এটাই জানে না যে এখন তাকে কোথায় যেতে হবে। তখনই সে সেখানে কিছুক্ষণ থেমে বলে, মিস্টার জুমিং, আপনি এইসব কি বলছেন? এইখানে আমাদের মধ্যে আপনি বয়োজ্যেষ্ঠ, এর মানে আপনাকেই আগে যাওয়া দরকার। আমি কি করে আপনার আগে যেতে পারি? এটা তো আপনার জন্য এক ধরনের এক ইনসাল্ট হবে। তাই প্লিজ। এটা শুনে জুমিং সেখানে হেসে বলে, সত্যিই আমি অনেক বেশি বুড়ো হয়ে গেছি, যার জন্য আমার হাঁটার গতিও আগের তুলনায় অনেকটা কমে গেছে। তাই তোমাকে এই বিষয়ে টেনশন করতে হবে না, আমি মাইন্ড করব না। তুমি এগিয়ে যাও। নাকি এত সময় সেক্টর বাইরে থাকার কারণে তুমি লাইব্রেরির রাস্তায় ভুলে গেছো? আমার এই কথাটাকে সিরিয়াস নিও না, কারণ আমি তো এখানে শুধু মজা করছি, এর থেকে বেশি আর কিছুই না। এইসব শুনে সাইয়ানো সেখানে এক ইসমাইলের সাথে বলে, না না, আপনি সব কি বলছেন? আমি কেন আমাদের সেক্টর অলিগলির কথা ভুলে যাব? এটা বলেই সে ভেতরে ভেতরে অনেক বেশি ঘাবড়ে যায়, আর এর সাথে অনেকটা রেগে ভাবতে শুরু করে, হোয়াট দ্য ফাক, এখানে এইসব কি হচ্ছে? সত্য বলতে কি, আমি তো এটা জানি না যে লাইব্রেরি পৌঁছানোর জন্য আমাদেরকে কোন পথে যেতে হবে। এটা ভেবেই সে এক বই বের করে বলে, সত্য বলতে কি, আমি জানতাম এরকম কিছু একটা হবে, যার জন্য আমি আগে থেকেই আমার সেই স্কিলের একটা কপি তৈরি করে রেখেছিলাম। তাই আমার মতে শুধু লাইব্রেরি পর্যন্ত কষ্ট করে না যেয়ে আমি আপনাকে এখানেই সেই বইটা দিয়ে দিচ্ছি, এই নিন। তখন জুমিং সেই বই নিয়ে বলে, হুয়াইয়ু, তুমি কি সত্যি আমার সাথে লাইব্রেরি যেতে এতটাই অনিচ্ছুক? এটা শুনে সাইয়ান বলে, না না, এরকম কোনো বিষয় না। সত্য বলতে কি, আমি শুধুই আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। এটা শুনে সে সেই বই নিজের কাছে রেখে বলে, সত্য বলতে কি, আমার হাতে অনেক বেশি অবসর সময় পড়ে আছে। তাই আমার মনে হয় না তুমি যদি লাইব্রেরিতে এসে আমার সাথে কিছুক্ষণ আলাপ আলোচনাও করো, এরপরও এতে আমার কাজের কোনো ধরনের কোনো বিঘ্ন ঘটবে। তখনই সে সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, তাই চলো হুয়াইয়ু, নিশ্চয়ই তুমি আমার থেকেও অনেক ফাস্ট হাঁটো। তাই চলো হুয়াইয়ু, তুমি আমার থেকে অনেক দ্রুত হাঁটতে পারো। তাই এখন তুমি আমাকে এখান থেকে লাইব্রেরি পর্যন্ত নিয়ে যাও। এটা শুনে সাইয়ান সেখানে আবার থমকে দাঁড়ায়, আর এরই সাথে সে সেখানে অনেকটা ভয়ে ভয়ে ভাবতে শুরু করে, সর্বনাশ, তার কথা শুনে তো মনে হচ্ছে যে সে আমার উপর সন্দেহ করতে শুরু করেছে। না না, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, কারণ সে এই সময় আমার দিকে যেই এক্সপ্রেশনে তাকিয়ে আছে তা দেখে এখন আর আমার কিছুই বোঝার বাকি রয়ে যায়নি। তাই এখন আমাকে কিছু তো একটা করতেই হবে। ঠিক আছে, তাহলে আমি এখন এই দুই পথের এক পথে রানা হয়ে যাই। আর যেই পথে আমি যাব সেই পথ যদি সঠিক হয় তাহলে তো হয়ে গেল, আর যদি ভুল হয় তাহলে আমি তাকে এটা বলে দেব যে অনেক সময় সেক্টর বাইরে থাকার কারণে আমি লাইব্রেরির রাস্তাটা ঠিক করে মনে করতে পারছি না। সে যখন এই সব কিছু ভাবছিল, তখনই সে সেখানে কিছু পার্সনের পক্ষ থেকে ভয়, ঈর্ষা আর শকের অরিজিন পয়েন্ট পেতে শুরু করে, তাও অনেক কাছ থেকে। এটা দেখে সে তো সেখানে অনেকটা শক হয়ে যায়।
তখনই তার নজর কিছুটা দূরেই এক ঝোপঝাড়ের পেছনে তিনজনের উপর পড়ে, যারা এই সময় লুকিয়ে লুকিয়ে তাকেই দেখছে। তাদেরকে দেখে সে এখানে আবার ভাবতে শুরু করে যে এই সময় আমি যাদের কাছ থেকে অরিজিন পয়েন্ট পেয়েছি তারা এই তিনজন, কিন্তু আমি বুঝতে পারছি না যে তারা আমায় দেখে এত বেশি ভয় পাচ্ছে কেন। কোনো সমস্যা নেই, যেহেতু এই সময় তারাই আমার কাছে আছে সেহেতু তাদেরকে দিয়েই কাজ চালাতে হবে। সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই সব কিছু ভাবছিল, যার জন্য জুমিং সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, কি হলো জি হুয়াইউ, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? এর মানে তুমি এখন আমায় এটা বলো না যে তুমি এটা জানোই না যে লাইব্রেরির রাস্তা আসলে কোনটা? এটা শুনে সাইয়ান তার দিকে ঘুরে সে এখানে এক স্মাইলের সাথে বলে, না না, এমন কোনো বিষয় না। আমি এটা জানি যে লাইব্রেরি আসলে কোথায়, কিন্তু অনেক সময় পর সেক্টে ফিরেছি আর ইতিমধ্যেই আমার সেই 3 পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। এরই জন্য আমার মনে হয় না যে আমি এখন আর লাইব্রেরিতে যেতে পারবো, কারণ আমাকে তাদের সাথেও তো সময় কাটাতে হবে, তাই না? এইসব বলেই সে এখানে ভাবতে শুরু করে, সত্যি সিস্টেম, তুমি আবার এখানে আমার জীবন বাঁচিয়েছো। এটা ভেবেই সে এখানে একটু রেগে সিনা চড়া করে তাদের তিনজনের নাম ধরে রাখে আর তাদেরকে এভাবে ঝোপের পেছনে লুকিয়ে থাকার কারণ জিজ্ঞেস করে। এইসব শুনে তারাও এখানে অনেকটা ভয়ে ভয়ে ঝোপের পেছন থেকে বের হয়ে আসে আর বলে, কি মিস্টার জি হুয়াইউ? তখনই সাইয়ান কোনো সময় নষ্ট না করে তাদের কাছে চলে আসে আর তাদের কাঁধে হাত রেখে বলে, কি হলো, তোমরা এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো কেন? অনেক সময় পর আবার আমার তোমাদের সাথে দেখা হলো। সত্যি আমি তোমাদেরকে অনেক মিস করেছি। এরই জন্য আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো একটা জিনিস আছে। তখনই সে পেছনে ঘুরে বলে, মিস্টার জুমিং, যেহেতু অনেক সময় পর আবার আমার পুরনো সেই 3 ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, এরই জন্য এখন আমার তাদের সাথে কিছু জরুরি কথা আছে। আর যেহেতু আমি আগেই আপনাকে সেই স্কিলের বইটা দিয়ে দিয়েছি, সেহেতু এখন আমি আপনার সাথে লাইব্রেরিতে যেতে পারবো না, কারণ আমার তাদের সাথে কিছু কাজ আছে। তখনই সাইয়ান তাদেরকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে আর সেখানে তারা কাঁপা কাঁপা গলায় বলে, মিস্টার জি হুয়াইউ, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আমরা তো আপনাকে এরকম কিছুই বলিনি। এটা শুনে সাইয়ান বলে, কি তোমরা এসব কি আলতু ফালতু কথা বলছো? আর তোমাকে আমি বললাম না যে এই সময় আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো একটা জিনিস আছে? তাহলে এখনো কেন এখানে ন্যাকামো করছো? চুপচাপ আমার সাথেই চলো। তাকে সেখান থেকে এভাবে যেতে দেখে জুমিং সেখানে এক ডার্ক এক্সপ্রেশনের সাথে বলে, সত্যি এটা অনেক বেশি অদ্ভুত, কারণ যখন থেকেই আমি তাকে দেখেছি তখন থেকেই আমি এই জিনিসটা নোটিশ করেছি যে সে আমাদের সেক্টর রুলস সম্পর্কে তেমন কিছুই জানে না। শুধু এটাই না, সে এটাও জানে না যে আমাদের লাইব্রেরি কোথায়। আর তাকে যখন আমি বলেছিলাম যে আমি তাকে হিল করেছি, তখন সে আমাকে সরাসরি এটা মানাও করেনি, সে ঘুরিয়ে পেঁচিয়ে এর অ্যান্সার দিয়েছে। আর এখন যখন এখানে আমাদের সেক্টর 3 জন ডিসেবল তার সামনে চলে এসেছে, তখন সে কোনো ভুল ছাড়াই তাদের 3 জনের সঠিক নাম নিয়েছে। সত্যি এখন তো এই বিষয়টা আরো অনেক বেশি অদ্ভুত হয়ে গেছে। এখানে জুমিং এর সাইয়ানকে নিয়ে এইসব থটের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ইদানিং ভিডিও একটু এদিক ওদিক করে আসছে, এর কারণ কিছুদিনের মধ্যেই আবার আমার পরীক্ষা শুরু। পরীক্ষাটা অত বড় ম্যাটার না, ম্যাটার তো হচ্ছে যে আমার অনেকগুলো প্র্যাকটিক্যাল বেজে গেছে আর সেই প্র্যাকটিক্যালগুলো পূরণ করার জন্যই আমাকে একটু বেশি সময় দিতে হচ্ছে, যার জন্য এদিক ওদিক করতে গিয়ে ঠিক করে ভিডিও তৈরি করার সময় পাচ্ছি না। কিন্তু এরপরও যতটুকু সময় পাচ্ছি ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তাই প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আশা করি আপনারাও আমার এই প্রবলেমটা বুঝতে পারবেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।